সত্যটা হলো ছোটবেলা থেকে স্কুল কলেজে আপনি যত ইতিহাস পড়েছেন সবই রাজনৈতিক ন্যারেটিভ। সেরকমই একটা রাজনৈতিক ন্যারেটিভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞানের লেয়ার। সেই লেয়ারকে ভেঙে নতুন কিছু শেখা, যাদেরকে হিরো বানানো হয়েছে তাদেরকে ছেড়ে অন্য কারো নাম শোনাটা অনেকটাই কঠিন, কিছুটা শ্রুতিকটু আর অবিশ্বাস্য তো বটেই। আজকের ভিডিওতে আমরা এই প্রাইমারি লেয়ারটাকেই ভাঙার চেষ্টা করব, জানার চেষ্টা করব আমাদের মুক্তিযুদ্ধ আর ইতিহাসের এমন একজনকে যাকে না চিনলে না জানলে অনেক ইতিহাসই বাদ পড়ে যায়। মুক্তিযুদ্ধে বাড়িঘর, পরিবার পরিজন সব হারিয়ে মানুষ যখন দিশেহারা, একটু আশার বাণী শোনার জন্য কান পেতে থাকতো রেডিওতে, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতি মাসের শেষ দিনে নিজের কণ্ঠ দিয়ে মানুষের দেশপ্রেমের আগুনে জ্বালানি ঢেলে দিত যেই মানুষটা বাঘের মতো স্লোগান দিয়ে মানুষের মনে স্বাধীনতার সাহস বুনে দিয়েছিল, অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের দলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, নিজের রাজনৈতিক ক্যারিয়ারে আগুন লাগিয়ে ন্যায়ের পথের জ্বালানি যোগান দিয়েছিল যেই অসম্ভব সাহসী মানুষটা, তার নাম নূরে আলম সিদ্দিকী। রাজনৈতিক দলের অন্যায়ের কাছে মাথা না ঝোঁকানোর কারণে যাকে ইতিহাসের ক্যান্সেল কালচারের আড়ালে ছুঁড়ে ফেলা হয়েছিল, আজকের গল্পটা তাকে নিয়েই। মুক্তিযুদ্ধের প্রথম দিনগুলোতে স্বাধিকার থেকে স্বাধীনতার চেতনা যখন 25শে মার্চ বিস্ফোরণ হলো, সেদিনই ঠিক হয়ে গিয়েছিল হয় এসপার হবে নয়তো ওসপার। মুক্তিযুদ্ধের শুরুতে এক ধরনের সংশয় ছিল, এটা কি তাহলে সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে গেল? সব ধারণা ভুল প্রমাণ করে মুক্তিযুদ্ধ পরিণত হলো জনমানুষের যুদ্ধে। গুটি কয়েকজন ছাড়া অস্ত্র থাকুক বা না থাকুক, যে যার জায়গা থেকে সবাই জড়িয়ে পড়েছিল দেশকে স্বাধীন করার লড়াইয়ে। এই লড়াইয়ে বাংলার মানুষকে প্রতিনিয়ত উদ্দীপ্ত করেছিল, সাহস যোগাচ্ছিল যারা, তাদেরই একজন ছিলেন নূরে আলম সিদ্দিকী, যিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের 4 খলিফা নামে খ্যাত 4 জনের একজন। সে সময় মুক্তিযুদ্ধে সব মানুষকে একটা ঐক্যের মধ্যে রাখার একটা বিরাট চ্যালেঞ্জ ছিল একটা নির্দিষ্ট নেতৃত্বের। সেই প্রয়োজন থেকে তাজউদ্দিন আহমেদ দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় অস্থায়ী সরকার গঠন করার। কিন্তু মুক্তিযুদ্ধের মতো এত ক্রিটিক্যাল একটা সিচুয়েশনেও ক্ষমতার লড়াই নিয়ে চলছিল গভীর কঠিন ষড়যন্ত্র। শেখ ফজলুল হক মনি আর সিরাজুল আলম খান তাজউদ্দিনের প্রধানমন্ত্রীত্বে গঠন হতে যাওয়া প্রবাসী সরকারকে সমর্থন না দেওয়ার জন্য 4 খলিফাকে চাপ প্রদান করলো। তখন 4 নেতাই তাদের বিরোধিতা করে প্রবাসী সরকারের প্রতি নিজের সমর্থন জানায়। শেখ মনির প্রচন্ড রাগের সামনে তারা কথা বলার জন্য সামনে ঠেলে দেয় সাহসী নূরে আলম সিদ্দিকীকে। সে সময় নূরে আলম সিদ্দিকী তাদের যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করে প্রবাসী সরকার গঠন না হলে সেটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, মানুষে মানুষে ভিন্ন মত বাড়বে, স্বাধীনতার আন্দোলনে ফাটল ধরবে। নূরে আলম সিদ্দিকী যে শুধু যুক্তিতর্কের নেতা ছিলেন বিষয়টা কিন্তু আসলে এরকম না, বরং বুদ্ধি আর দূরদর্শিতার দিক থেকেও ও বাকি সবার থেকে ছিলেন অনেক অনেক এগিয়ে। সেটার প্রমাণ তিনি রেখে গেছেন বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরির শুরু থেকে মুক্তিযুদ্ধ আর তার পরবর্তী সময়েও। এই যেমন 70-এর নির্বাচনের কথাই ধরুন, সমাজতন্ত্রী দল সিরাজুল আলম খানের নেতৃত্বে শেখ মুজিবকে চাপ দিচ্ছিলেন নির্বাচন বয়কট করতে। ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর মাথায় খেলছিল ভিন্ন যুক্তি। নির্বাচন বয়কট করলে যে ক্ষতিটা পূর্ব পাকিস্তানেরই হবে, শেখ মুজিবের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাকে যুক্তি তর্ক দিয়ে অবশেষে 70-এর নির্বাচনের পক্ষে রাখতে অবদান রাখে নূরে আলম সিদ্দিকী। পল্টন যখন বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো বলে স্লোগান দিচ্ছিল, তখন সেই জনসমুদ্রকে স্বাধীনতার পক্ষে গণ ম্যান্ডেট নেওয়ার প্রতিযোগিতা বোঝাতে পেরেছিল তখনকার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী। স্বাধীনতার পরে চিত্রটায় আগাগোড়া প্রেক্ষাপট পাল্টে গেল। মানুষ, পদবি, ক্ষমতা, বিবেক সব মিলে সার্কাস একটা অবস্থা। ক্ষমতার খুব কাছে থেকে নূরে আলম সিদ্দিকী নিজের চোখে সাক্ষী হয়েছিলেন সমস্ত অপকর্মের, অন্যায়ের, বৈষম্যের। বাকিরা যখন নিজের পদ বাঁচাতে কেবল তোষামোদি করতে গিয়ে নেতার ভুলের সাথে সহমত স্যার বলে আরো বিভ্রান্ত সৃষ্টি করত, সেই সময়টাতেও বিবেক নামের শব্দটা বেঁচে ছিল নূরে আলম সিদ্দিকীর চিন্তায়। প্রচলিত সেনাবাহিনীর পুলিশের বাইরে গিয়ে শেখ মুজিবের হুট করে রক্ষী বাহিনীর মতো একটা বিশেষ প্যারামিলিটারি বাহিনী তৈরি করাকে তিনি নির্দ্বিধায় ঐতিহাসিক ভুল বলেছেন। বাকশালের এক নেতা এক দেশ উড়ো খবর যখন বাতাসে ঘুরছে, তখন আর হাতে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব হলো না এই দুর্বার নেতার। নিজের রাজনৈতিক পরিণতির কথা চিন্তা না করে সেদিন তিনি সিদ্ধান্ত নিলেন বিরোধিতা করবেন সংবিধানের 4র্থ সংশোধনীর। 19 জানুয়ারি 1975 সালের সংসদীয় দলের বৈঠকে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে শেখ মুজিবেরই সবচেয়ে কাছের মানুষটি দাঁড়িয়েছিল শেখ মুজিবের বিপক্ষে। সেদিন সংসদে নূরে আলম সিদ্দিকীর দৃঢ় বক্তৃতার পরে আরো 2 জন তার সমর্থনে সংসদে ইস্তফা দিয়েছিলেন। তারা ছিলেন আওয়ামী লীগের রাজনীতির তাত্ত্বিক
সাহিত্যিক তোফাজ্জল হোসেন মিয়ার পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন আর আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সেনানায়ক আতাউল গনি ওসমানী সেদিন ইস্তফা দেওয়ার সময় বলেছিলেন, আই জয়েন্ট শেখ মুজিবুর রহমান, নাও আই এম লিভিং শেখ মুজিবুর রহমান খান। এখানে শেখ মুজিবের নামের সাথে খান শব্দটি যুক্ত করে তাকে স্বৈরাচার সেনাশাসক আইয়ুব খানের সাথে তুলনা করেছিলেন ওসমানী সাহেব। নূরে আলম সিদ্দিকীর বাকশালের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার জন্য তার রাজনৈতিক ইমেজের অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছিল আওয়ামী লীগের কাছে। কিন্তু সেদিন যে তিনিই ঠিক ছিলেন সেটার প্রমাণ 1975-এর আগস্ট মাস। 1975 সালের 25 জানুয়ারি পাশ হয়ে গেল সংবিধানের 4র্থ সংশোধনী। বহুদলীয় সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে তৈরি হলো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান। এই সিদ্ধান্তের মূল্য শেখ মুজিবকে দিতে হলো জীবন দিয়ে 1975-এর 15ই আগস্ট। 75-এ শেখ মুজিবের মৃত্যুর পর 17 বছর জেল খেটেছেন নূরে আলম সিদ্দিকী। তারপর জেল থেকে বের হয়ে রাজনীতি ছেড়ে ছড়ে মন দিলেন ব্যবসায়। তবে রাজনীতিতে ব্যাক করার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে মাঝে মাঝেই প্রস্তাব দিতেন। তাদের ঠেলাঠেলিতে নূরে আলম সিদ্দিকী রাজনীতির মাঠে একটু নজর দিয়ে দেখেন 71-এর রাজনীতির সংজ্ঞা তখন 180 ডিগ্রি উল্টে গেছে। তখন চলছিল আওয়ামী লীগে শেখ হাসিনার যুগ। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ আর তখন একদমই ছিল না। এই আওয়ামী লীগের মাঝে গণতন্ত্রের চর্চা বলতে কিছুই বাকি ছিল না। শেখ হাসিনার কাউকে জবাবদিহিতা না করার মনোভাব কিংবা নিজেই সব সিদ্ধান্তের মালিক হওয়ার উদ্ধতা দেখে নূরে আলম সিদ্দিকী তখনই সন্দেহ করেছিলেন, এই দল ক্ষমতায় আসলে আদৌ কি গণতন্ত্র থাকবে নাকি স্বৈরাচারী শাসন কায়েম হবে। নিজে আওয়ামী লীগের অনুগত হলেও শেখ হাসিনার সাথে তার কখনোই বনিবনা ছিল না, এমনকি হয়ে ওঠেনি। দুজনের আদর্শে ছিল আকাশ পাতাল তফাৎ। মানুষকে কষ্ট দিয়ে অন্যায় করে পৈশাচিক আনন্দ পেতেন যেই নেত্রী, সেই একই দলের নূরে আলম সিদ্দিকী কখনোই মাথা নোয়ায়নি অন্যায়ের কাছে। মানুষটা এতটাই সাহসী ছিল যে শেখ হাসিনাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, আমি আজীবন আওয়ামী লীগ করে যাব, তবে আপনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখা সম্ভব না। 2001 সালের পরবর্তী সময়ে রাজনীতির নোংরা বাস্তবতা দেখে নূরে আলম সিদ্দিকী নিজের ভেতরেই একটা তাগিদ অনুভব করেন রাজনীতিতে ফিরে এসে ন্যায়ের কথা বলার। ন্যায়ের কথা বলার জন্য পল্টনের মাঠ না পেলেও তাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন ইলেকট্রনিক মিডিয়ার জিল্লুর রহমান। জিল্লুর রহমানের উপস্থাপনায় টক শো তৃতীয় মাত্রায় তিনি সবার মতো তোষামোদী বাদ দিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারিতার সত্য কিন্তু তিতা ফ্যাক্টস গুলো তুলে ধরতে শুরু করেন। শেখ হাসিনার ভাষায় যেটা ছিল টক শোর টক টক কথা, তৃতীয় মাত্রায় বহু বছর তিনি নির্ভয়ে বলে গিয়েছিলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের স্বৈরাচার আর অন্যায়ের কথা। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। মুক্তিযুদ্ধের সময় ভারত যেই রোল প্লে করেছিল তাতে তাদের সেই সময় বন্ধু ভাবা হলেও মুক্তিযুদ্ধ শেষ হবার পর সাথে সাথে তারা যা করেছিল সেটা ভুলে যাননি এই অকুতভয় নেতা। শেখ হাসিনার আমলে ভারতকে যেই বাংলাদেশের বেস্ট ফ্রেন্ডের ইমেজে দাঁড় করানোর জোরপূর্বক চেষ্টা চালানো হয়েছিল সেটা সাক্ষী আমরা সবাই। সেখানে 71-এর শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষটি বারবার বলার চেষ্টা করে গেছেন, বন্ধুত্বের চেয়ে ভারতের আধিপত্যবাদটাই বেশি। গুজরাটের দাঙ্গার সময়ে মোদীকে ওপেনলি গুজরাটের কসাই বলার সাহস করা রাজনৈতিক নেতা ছিলেন তিনি। এর জন্য অবশ্য অনেক হয়রানির শিকার হতে হয়েছিল তাকে। রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী যেই কথাটা বলতে গিয়ে সংকোচ বোধ করে কিংবা ক্ষেত্র বিশেষে এড়িয়ে যায়, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু নূরে আলম সিদ্দিকী একেবারে খোলামেলায় আলোচনা করেছেন, বাস্তবতাকে তুলে ধরেছেন। স্বাধীনতার মতো অস্তিত্বের প্রশ্নে জামায়াত বিপক্ষে দাঁড়িয়ে যে রাজনৈতিকভাবে পুরোপুরি ভুল চাল চেলেছিল সেটা পানির মতো পরিষ্কার। কিন্তু তাদের এই ভুল নিয়ে কেন এত দ্বিধা সেটা নূরে আলম সিদ্দিকী বুঝতে পারেন না। তার মতে জামায়াতকে ক্ষমা পেতে হলে ওপেনলি ভুলটাকে স্বীকার করে নিতে হবে, কারণ ক্ষমা পাওয়ার ফার্স্ট স্টেপটাই হচ্ছে ভুল স্বীকার করা। মজার একটা ব্যাপার হচ্ছে প্রচন্ড দেশপ্রেমী এই মানুষটা জামায়াতের ভুল নিয়ে যেমন কথা বলতে পিছিয়ে যাননি, তেমনি আবার গণজাগরণ মঞ্চকে কখনোই সাপোর্ট করেননি। তাকে গণজাগরণ মঞ্চে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তিনি কিন্তু যাননি। আইনের ছাত্র নূরে আলম সিদ্দিকী ঠিকই বুঝতে পেরেছিলেন গণজাগরণ মঞ্চের মেইন টার্গেট ছিল পরিকল্পিত মুভমেন্টের মাধ্যমে মানুষের আবেগকে ব্যবহার করে মানুষের মাঝে কনফ্লিক্ট বাঁধানো। আদালতের ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়াল দিয়ে বিচারকে প্রভাবিত করার কাজের জন্যই যেন তৈরি করা হয়েছিল গণজাগরণ মঞ্চকে। স্বাধীনতার 50 বছর পরে এসে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতীয় ঐক্য নষ্ট করার ডার্টি গেমে পা বাড়াননি তিনি। এর জন্য মৌলবাদী ট্যাগ পর্যন্ত লাগানো হয়েছে তার গায়ে। অবশ্য এসবের তিনি থোড়াই কেয়ার করেন। স্বাধীনতার পরবর্তী জীবনে রাজনৈতিক মঞ্চে নাম কামানোর অনেক সুযোগ এসেছিল নূরে আলম সিদ্দিকীর হাতে, কিন্তু সেই সুযোগগুলো নিতে হলে অন্যায়কে মেনে নিতে হতো, মিথ্যার আশ্রয় নিতে হতো। তাই তো লাভ ক্ষতির হিসেব না কষে নূরে আলম সিদ্দিকী বেছে নিয়েছিলেন কঠিন পথ। সারাটা জীবন তিনি নিজের আদর্শ থেকে কখনোই সরে আসেননি। এর জন্য প্রয়োজনে শেখ মুজিবের বিরোধিতা করেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেছেন। সেজন্যই আওয়ামী লীগের ইতিহাসের পাতায় এই মানুষটার নাম উচ্চারণ করা হয় না, এমনকি
তার মৃত্যুর পর জানাজাতেও আওয়ামী লীগ থেকে একটা কাকপক্ষী পর্যন্ত আসেনি। মুক্তিযুদ্ধের কথা আসলেই শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলোর দড়ি টানাটানি, কার নেতা কত মহান সেটা দেখানোর প্রতিযোগিতা। অথচ স্বাধীনতা কখনোই কেবল একজনের হাত ধরে আসেনি, এর পরতে পরতে লুকানো আছে এমন অনেক দুর্দান্ত সাহসিকতার গল্প যেগুলো মেইন স্ট্রিম মিডিয়ার লাভ ক্ষতির হিসাব নিকাশের নিচে চাপা পড়ে যায় সচরাচর। তাই তো সাধারণ মানুষেরও জানা হয় না স্বাধীনতার সেসব নায়কদের কথাও। তবে একটা ফ্যাসিস্ট দল তাদের সেরা রত্নকে হারালেও আপনার কি মনে হয় বাংলাদেশের ইতিহাস থেকে বুড়ি আলম সিদ্দিকীর অবদান মুছে চলে যাবে?